শিল্প খাতে গ্যাসের দাম ২.৫ গুণ বাড়াতে চায় সরকার। প্রতি ইউনিটের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাদের দাবি, গ্যাসের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই। যদিও নীতি নির্ধারকরা বলছেন, দাতা সংস্থার পরামর্শে ভর্তুকি কমাতে এমন উদ্যোগ সরকারের। ২ বছর আগে নিরবচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ সরকার শিল্প খাতে গ্যাসের দাম ১৭৮ ভাগ পর্যন্ত বাড়ায়। যদিও সেই গ্যাস সংকট এখনও কাটেনি, ব্যাহত হচ্ছে উৎপাদন, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগ। এরই মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসিতে আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে পেট্রোবাংলা। তারা নতুন শিল্প সংযোগের ক্ষেত্রে গ্যাসের দাম প্রতি ইউনিট ৭৫ টাকার বেশি প্রস্তাব করেছে। প্রতিশ্রুতি বা ডিমান্ড নোট দেয়া হয়েছে এমন শিল্পে অনুমোদিত লোডের ৫০ ভাগের বেশি ব্যবহারে এবং পুরনো শিল্পে অনুমোদিত লোডের বেশি ব্যবহারেও নতুন দর কার্যকরের প্রস্তাব আছে। এতে নতুন শিল্পগুলো বৈষম্যের শিকার হবে এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। দাম বাড়ার কারণ কি? আমরা তো কোনো কারণ দেখছি না। কারণ এখন তো হঠাৎ করে এরকম হয়নি যে আন্তর্জাতিক বাজারে এলএনজির দামটা ডাবল হয়ে গেছে, ব্যাপারটা তো এরকম ঘটেনি। আগের সরকার এলএনজি কিনে মানে দেশীয় গ্যাস উৎপাদনের চেয়ে এলএনজি কিনে সরবরাহে বেশি উৎসাহিত ছিল, কারণ সেখানে একটা বড় ধরনের কমিশন বাণিজ্য ছিল। তো এই সরকারের তো সেই কমিশন বাণিজ্য নেই, তাহলে সেখানে তো আরো দাম কমার কথা। সরকারকে এলএনজি আমদানিতে বড় অঙ্কের ভর্তুকি গুনতে হচ্ছে, কিন্তু ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল তা নিরুৎসাহিত করছে বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা। আর আমাদের যে কার্গোগুলো আসে, যেগুলাতে আমরা তো গ্যাস অনেকখানি ইম্পোর্ট করি, সেটা যে প্রাইসে আসে তার চেয়ে অনেক নিচের প্রাইসে এই মুহূর্তে আমরা ইন্ডাস্ট্রি লেভেলে বা কনজিউমার লেভেলে গ্যাস বিক্রি করছি। এবং এটার ব্যাপারে আমাদের দাতা সংস্থাদের খুব স্পেসিফিক ইনস্ট্রাকশন এবং রিকোয়েস্টও আছে যে আমরা ফার্দার সাবসিডাইজ যাতে না করি, কারণ সরকার কনস্ট্যান্টলি সাবসিডাইজ করতে থাকলে এটা সরকারের ইভেন্চুয়ালি রিজার্ভে এসে হিট করে। পেট্রোবাংলার প্রস্তাব কারিগরি কমিটির মাধ্যমে যাচাই বাছাই করবে বিইআরসি। এরপর গণশুনানির মাধ্যমে গ্যাসের দাম ঘোষণা করা হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে গ্যাস বিদ্যুতের সংকট কাটানোর কোনো প্রতিশ্রুতি না দিলেও সরকারি ৫ অঞ্চলের সেবাগুলো নিশ্চিতের পরিকল্পনা নিয়েছে বেজা। এতে $৫.৫ বিলিয়ন বিনিয়োগ ও ২.৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা সংস্থার নির্বাহী চেয়ারম্যানের। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারের নীতির ধারাবাহিকতা না থাকা ও দুর্নীতি নিয়ে উদ্বেগ আছে বিনিয়োগকারীদের। ১ দশক আগে ২০৪১ সালের মধ্যে দেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করে বেজা। এখন পর্যন্ত মাত্র ১৯টি উন্নয়ন ও উৎপাদন পর্যায়ে আছে, কিন্তু দেশি বিদেশি বিনিয়োগ প্রত্যাশার চেয়েও কম। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। উঠে আসে সময় মতো সরকারি সেবা না পাওয়া সহ বেশ কিছু প্রতিবন্ধকতা। কাজে গতি আনতে স্বায়ত্তশাসন ক্ষমতা প্রয়োগে জোর দিচ্ছে বেজা। অ্যাক্সেস টু রিসোর্স যেগুলো ইনপুট ফ্যাক্টরস, এইগুলোতে ওনাদের একটা চ্যালেঞ্জ আছে আমাদের সরকারের পক্ষ থেকে। দ্বিতীয় আরেকটা পয়েন্ট সবাই বলেন যে পলিসি কন্টিনিউইটি নিয়ে একটা ইস্যু আছে। পলিসি কন্টিনিউইটি সবাই বলেন যে আপনারা একটা পলিসি দাঁড় করান, তারপর ১ বছর পরে গিয়ে আবার ওটা চেঞ্জ করে ফেলেন, তারপরে ট্যাক্স রুল তারপরের বছর আবার নতুন হয়ে যায়। সো ইনভেস্টরদের জন্য দ্যাট বিকামস ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড দেন ফাইনালি অবভিয়াসলি পিপল টক অ্যাবাউট করাপশন and government services, quality of government services. ১০ বছরে বেজা ৯,২০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে। জমি অধিগ্রহণেই ব্যয় হয়েছে ৩,৫০০ কোটির বেশি। শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি আনতে বেজা আগামী ২ বছরে মিরসরাই, জামালপুর, মহেশখালী সহ মোট ৫ সরকারি অর্থনৈতিক অঞ্চলে বাড়তি গুরুত্ব দিচ্ছে। বিনিয়োগকারী জমি নিয়েছেন, কিন্তু যে কোনো কারণেই হোক কার্যক্রম শুরু করতে পারেননি, তাদেরকে শিল্প নির্মাণে উৎসাহ প্রদান করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের বিনিয়োগ পরিকল্পনা বেজাকে অবহিত করার জন্য বলা হচ্ছে। যদি এই সকল বিনিয়োগকারীগণ আমাদের পরিকল্পনার সাথে মিল রেখে শিল্প প্রতিষ্ঠান নির্মাণে কাজ শুরু করতে অপারগ হন, তাদেরকে তাদের জমি বেজার নিকট ফেরত দিতে অনুরোধ করা হচ্ছে। সম্প্রতি শিল্পাঞ্চলের অস্থিরতায় কারখানা বন্ধে চাকরি হারানো শ্রমিকদের অর্থনৈতিক অঞ্চলগুলোতে কাজের সুযোগ দেওয়া সম্ভব। এজন্য আবাসন সুবিধা তৈরিতে জোর দেন বেজা চেয়ারম্যান। প্রায় ২.৫ লক্ষ লোকের কর্মসংস্থানের পথ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিদেশি ও পারিবারিকভাবে পরিচালিত বড় প্রতিষ্ঠানকেও পুঁজিবাজারে আনার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এছাড়া সরকারি কোম্পানি বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর ডিএসসি ভবনে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে শেয়ার বাজারকে শক্তিশালী করতে চায় অন্তর্বর্তী সরকার। দেশের পুঁজিবাজারে চলমান সংকট নিরসনে করণীয় ঠিক করতে প্রথমবারের মতো ডিএসসি ভবনে স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। সভায় বিদেশি প্রতিষ্ঠান ও বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনতে নীতিগত সহায়তা দেওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টাকে পরামর্শ দেন প্রতিনিধিরা। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে যে সংস্কার করা হচ্ছে তাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। অনেক সময় দেখেন যে শেয়ার মার্কেট পড়ে গেছে, এটা বিকজ ওদের রিফর্ম হচ্ছে, নট দ্যাট কোনো পলিসি না হচ্ছে কাকে ফেভার করা যেত, যেটা অতীতে না হয়েছিল। আপনারা জানেন কার শেয়ারটা কি বাড়াবে, কী করবে, অর্থাৎ এগুলো নিয়ে আলোচনা আছে, অর্থাৎ কিছু অ্যাকশন নিয়েছি। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে আনতে বিভিন্ন বাধা দূর করা হচ্ছে। যে প্রাইভেট কোম্পানি আছে, কর্পোরেশনগুলো আসে না, তারা ওই ফ্যামিলি বেস ইসে করতে চায়, আমরা তারা এনকারেজ করি তারাও যেন আসে, যাতে আপনার বেসটা বাড়ে। কারণ ভালো শেয়ার আসলে কিন্তু লোকজন একটু কনফিডেন্স পাবে। একবার রাষ্ট্রীয় কোম্পানিকে আমরা চেষ্টা করবো, এটা রাষ্ট্রীয় কোম্পানিতে সবগুলো তো আনা যাবে না। ইউনিলিভার কি এসেছে? আসে নাই তো। তো তাহলে নেসলে কি এসেছে? তো থাইল্যান্ডে তো নেসলে লিস্টেড, করাচিতে লিস্টেড, ইন্ডিয়াতে লিস্টেড। কারণ তাদেরকে তো বুঝতে হবে কিছু ফিজিক্যাল ইনসেন্টিভ ছাড়া কেন ভালো কোম্পানি লিস্টিংয়ে আসবে। এ সময় আলোচকরা বলেন, সরকার থেকে আইসিবিকে যে ৩,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে তা বাজারের জন্য যথেষ্ট নয়। বর্তমানে পুঁজিবাজার সঠিক পথে এগিয়ে যাচ্ছে জানিয়ে তারা বলেন, অতীতে কৃত্রিমভাবে বাজারকে পরিচালনা করা হয়েছিল। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ব্যাংক খাত ও অর্থনীতিতে সৃষ্টি হওয়া আতঙ্ক অনেকটা কেটে গেলেও গত 5 মাসের অর্জনে খুব খুশি নয় বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র। বলেন, চলতি বছরের শেষেই জানা যাবে কোন দেশে কোন ব্যাংকের মাধ্যমে কি পরিমাণ টাকা পাচার হয়েছে। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নীতি সুধার বাড়ানো হবে। শেখ হাসিনা সরকার পতনের পর সবচেয়ে চাপে পড়ে দেশের ব্যাংক খাত। দুর্নীতি ও অনিয়মের কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোতে দেখা দেয় তারল্য সংকট। এমনকি রিজার্ভ কমে যাওয়ার কারণে চাপে পড়ে দেশের অর্থনীতিও। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 5 মাসের মধ্যে অর্থনীতির আতঙ্ক কেটে গেছে। বলেন, এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা। এই জন্য বাংলাদেশ ব্যাংকের একমাত্র অস্ত্র নীতি সুদ হার বৃদ্ধি। অর্থনীতির ওই সময়টা যে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, এই আতঙ্কটা কিন্তু এখন নাই, আতঙ্ক কেটে গেছে। আমরা অন্তত খুব ভালো অবস্থানে না যেতে পারলেও আমরা বলতে পারবো যে খারাপ অবস্থানটা থেকে আমরা ফিরে আসতে পেরেছি। ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার প্রক্রিয়া চলমান আছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বলেন, দুর্বল ব্যাংকগুলোর প্রকৃত চিত্র খতিয়ে দেখতে নিরীক্ষা শুরু হয়েছে, তবে জনবল সংকট থাকায় অন্যান্য ব্যাংকে এ কার্যক্রম শুরু করা যায়নি। বড় ব্যাংকটার কথা বলছেন, সেই বড় ব্যাংকটাকে হাত দেবার মতো এই পরিমাণ রিসোর্স আমাদের হাতে ছিল না। আমরা আগে অভিজ্ঞতা নিতে চাই, দুটা কারণ হচ্ছে যে একটা আমাদের রিসোর্সের অভাব, দুই নম্বর হচ্ছে যে আমরা আসলে অভিজ্ঞতারও তো অভাব আছে, আমরা ছোটগুলো দিয়ে অভিজ্ঞতা নিতে চাচ্ছি। মুখপাত্র জানান, কোন ব্যাংকের মাধ্যমে কি পরিমাণ টাকা কোন দেশে পাচার হয়েছে চলতি বছরের শেষ নাগাদ সে বিষয়ে স্পষ্ট জানা যাবে। অর্থ ফেরত আনতে নির্ধারিত সংস্থাগুলো কাজ করছে বলেও জানান তিনি। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত সেপ্টেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ বেড়ে হয়েছে 26,163 কোটি টাকা, যা মোট ঋণের 35.52%। গত জুন শেষে এই খাতে খেলাপি ঋণ ছিল 24,711 কোটি টাকা। 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 1,452 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে 2023 সালের ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ ছিল 21,567 কোটি টাকা, যা ছিল ওই সময়ের মোট ঋণের 29.27%। তবে আর্থিক প্রতিষ্ঠানের চেয়ে বেশি হারে খেলাপি ঋণ বাড়ছে ব্যাংকে, কারণ ব্যাংকগুলোর লুকোনো খেলাপি ঋণ এখন সামনে আসছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো কয়েক বছর ধরেই কঠোর তদারকির কারণে প্রকৃত খেলাপি ঋণ দেখিয়ে আসছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সকালে কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব এবং তার পরিবারের সদস্যদের নামে 52টি ব্যাংকে 163টি হিসাব পাওয়া গেছে। দুদক জানিয়েছে এই ব্যক্তিগত ব্যাংক হিসাবগুলোতে লেনদেন হয়েছে 386 কোটি টাকা। এছাড়া তিনি বিদেশে অর্থ পাচার করেছেন এমন সন্দেহ করছেন দুদকের কর্মকর্তারা। প্রাথমিক তথ্য বাছাইয়ের পর নাইমুল ইসলাম খানের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। দুদক ধারণা করছে অনুসন্ধান ও তদন্তে নাইমুল ইসলাম খান ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদ বেরিয়ে আসতে পারে। 5 আগস্টের পর সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান পলাতক রয়েছেন। দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে এখন সহায়ক পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, এই পরিস্থিতি ধরে রাখতে বদ্ধপরিকর বিএনপি। দুপুরে রাজধানীর বনানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে তা সত্য নয় দাবি করে আমির খসরু বলেন, প্রকৃতপক্ষে এগুলো ঘটছে না। সব বিনিয়োগকারীদের জন্য কমফোর্ট জোন নিশ্চিতের তাগিদ দেন তিনি। উদার ব্যবসা নীতির পাশাপাশি উদার রাজনীতির চর্চা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেন বিএনপির এই নেতা। আলোচনায় অংশ নেন ব্রিটিশ এমপি রূপা হকও। তিনি বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য শুধু তৈরি পোশাক বা একটি সেক্টরের উপর নির্ভর না করে এআই সহ নানা খাতে মনোযোগ দেওয়া উচিত। এ সময় ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে জোর দেন ইউকে বিসিসিআই এর চেয়ারম্যান ইকবাল আহমেদ। জানান, বাংলাদেশে $500 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করছে ইউকে বিসিসিআই। যেটা আমার বক্তব্য বলেছে, আমাকে লেভেল প্লেইং ফিল্ড, ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, মুক্ত বাজার অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি ওইটা, অ্যান্ড লিবারালাইজেশন অফ দি ইকোনমি। আপনি যদি এগুলো ইন্ট্রোডিউস করতে না পারেন তাহলে তো কোনো কিছুই এগোবে না। আপনি ব্যুরোক্রেসির থেকে মুক্ত হতে পারবেন না, আপনার কোনো কিছুই হবে না। আপনাকে এই জিনিসগুলো মৌলিক পরিবর্তন আনতে হবে। উৎপাদন ও সরবরাহ বাড়ায় মাগুরায় ফুলকপির দাম নেমে গেছে তলানিতে। প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকায়। ফলন ভালো হলেও দাম না পাওয়ায় উঠছে না পরিবহন খরচও। লাভের আশায় এই সবজি চাষ করে এখন উৎপাদন খরচ নিয়ে এই বিপাকে চাষিরা। মাগুরা জেলায় এই মৌসুমে প্রায় ৩,৬৯৮ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে ফুলকপির চাষ হয়েছে প্রায় ২৭৫ হেক্টর জমিতে। সবচেয়ে বেশি হয়েছে সদরের মঠবাড়িয়া, রামনগর, কেষ্টপুর, হাজরাতলা, মধুপুর সহ বিভিন্ন এলাকায়। কৃষকেরা জানিয়েছেন, প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষ করতে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। উৎপাদন 4.5 টন। তবে পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকায়। উৎপাদন খরচের চেয়ে কয়েক গুণ কম দামে বিক্রি করে গুনতে হচ্ছে লোকসান। কপি আর কি আমরা সব একসাথে লাগাইছি, এই কারণে সব কপি একই সময় হয়ে গেছে। এখনকার নাই কপি খুবই কম দাম। বাজারে নিয়ে গেল 2 টাকা 3 টাকা কিলো, তারপরে আর নেয় না, বাজারে থেকে বাড়িতে আসতে হয়। যা মানে কাটলে পারে যে পরিবহন খরচ সেটাও হচ্ছে না। 2-3 পিস 10 টাকায় না বিক্রি করলে তো ফেলাই দিতে হবে একবারে। ভবিষ্যতে যাতে লোকসানে পড়তে না হয় সেজন্য এক মৌসুমে একই ধরনের ফসল উৎপাদন না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল উৎপাদনের পরামর্শ কৃষি বিভাগের। ব্যাপকভাবে সবজি চাষ করায় ফুলকপি সহ বিভিন্ন সবজির উৎপাদন বেড়ে যায়। আসলে কৃষকের যে পরিমাণ দাম পাওয়ার কথা এই মুহূর্তে সবজির উৎপাদন থাকে এবং চাহিদার তুলনায় সবজি বাজার বেশি থাকে, বাজার মূল্য তুলনামূলকভাবে কম যাচ্ছে। খুচরা বাজারে 2 থেকে 3 গুণ বেশি দামে সবজি বিক্রি হলেও পাইকারিতে সেই হিসাব ভিন্ন। তাই নিয়মিত বাজার তদারকির দাবি চাষি ও ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংলাপে।